৭২-এর সংবিধানের মাধ্যমে দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন দাবি আলী রিয়াজের। পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ জানালেন পরিবেশ উপদেষ্টা। এবং আম্বয়ানার জিটি রাস্কারে মুখর ইজতেমা ময়দান, দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির, কাল আখেরি মোনাজাত। আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দলটির আরেক নেতা আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাঁধে ভর করে পরাজিত শক্তি যেন ফিরে আসতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? যদি ওই ছেলেটি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বর্তমান সরকারের কাঁধে ভর করে ফ্যাসিবাদী শক্তি আবারও যেন ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে এক থাকতে হবে। আপনার কাঁধে ভর করে যাতে ওই পরাজিত ফ্যাসিবাদ আবার না আসতে পারে, এই ধরনের কলঙ্ক আল্লাহর রাস্তায় আপনি কাঁধে নিয়েন না। কিন্তু নির্বাচনে ভয় পান, হাসিনাও ভয় পাইছে, আপনারাও ভয় পান, এটা তো হবে না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে, এটা হলো পরিষ্কার কথা। জনগণের সরকার প্রতিষ্ঠায় অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজনৈতিক নেতাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেন ডিবি প্রধান। অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলতে শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জানান, পরিবর্তিত পরিস্থিতির পর পুলিশের দুর্বল মনোবলের সুযোগ নিয়েছে কিছু চক্র। আন্তরিকভাবে চেষ্টা করছি। পুলিশের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক অরাজকতা এবং অপরাধ কর্মকাণ্ডের পিছনে জড়িতদের ধরতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির পেছনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সব বিষয় মাথায় রেখেই কাজ চলছে। আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। গত 2 মাসে বেশ কটি আলোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান, ধীরে ধীরে পুলিশের মনোবল চাঙ্গা হচ্ছে। ডিবির স্পেশাল টিমগুলো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা অচিরেই সুফল পাব। আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে, আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে আমাদের প্রচেষ্টা যে অব্যাহত রয়েছে, ইনশাল্লাহ আমরা ছিনতাইকারী যারা অন্যায়কারী সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। জুলাই হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
দুপুরে সুনামগঞ্জে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দেশের কোথাও চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও দখলবাজির সঙ্গে জামায়াত জড়িত নয় বলেও এ সময় দাবি করেন ডক্টর শফিকুর রহমান। এর আগে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে প্রকাশ্য কর্মসূচির সুযোগ পেয়ে ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। আগামীর মানবিক বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায়, আমরা তাদেরকে বলি ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করি বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসেন। ৭২-এর সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। সকালে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কারের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার পরিবর্তে নতুন রাষ্ট্র কাঠামো গঠনের পরামর্শ দেন বিশিষ্টজনরা। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন খাতে সংস্কার কাজ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ে আয়োজিত সেমিনারে নিজেদের মতামত তুলে ধরেন বিশিষ্টজনেরা। আলোচিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে দেশের কর্তৃত্ববাদী সরকার হটিয়ে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করা নিয়ে সংশয় প্রকাশ করেন কেউ কেউ। কঠোর বিধিবিধান প্রয়োগের পরামর্শ দেন তারা। এই সংবিধানের ধারাবাহিকতার যে প্রশ্নটি, তার ফলাফলে আর একটি নতুন স্বৈরাচার ক্ষমতায় বসবে। বিপ্লবের যে ফলশ্রুতি, সে ফলশ্রুতিকে আমাদের এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করব। ৭২-এর সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে মন্তব্য করে ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এটাই একমাত্র পথ। রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই, শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ৫০% কম ভোট পেয়ে একটি রাজনৈতিক দল সরকার গঠন করে জনগণের মতামত ছাড়াই সংবিধান সংশোধনের তীব্র সমালোচনা করেন আলী রিয়াজ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে আগামী ৯ মাস সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা। প্রতি বছর মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হলেও এবার 2 মাস আগেই বন্ধ হলো পর্যটক যাত্রা। সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথাও জানান তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ হলো সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ, যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় শুনশান নিরাপত্তা জেটি ঘাটে। জাহাজে বেকার সময় পার করছেন কর্মচারীরা। এতে বিপাকে পর্যটন সংশ্লিষ্টরা। আজকে এমন অবস্থা, 1 তারিখ, আজকে কোনো লোকজনও নাই। আমরা আসলে খুবই দুশ্চিন্তায় আছি। বিনিয়োগ করে সব অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। দুশ্চিন্তা হচ্ছে, আমরা যেরকম আগে 5 মাস একটা সিজন করতে পারতাম বছরে 5 মাস, এখন দেখা যায় সেখানে আমরা মাত্র 2 মাস
মতো পেয়েছি 2-2.5 মাস, সেক্ষেত্রে আমাদের একটা লোকসান থাকবে। এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছেন 4 ফেব্রুয়ারি আদালতে একটি শুনানি রয়েছে। শুনানিতে ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল করবে কিনা সিদ্ধান্ত আসতে পারে, যার অপেক্ষায় রয়েছেন তারা। 4 তারিখ পর্যন্ত এখানে ওয়েট করার জন্য 4 তারিখে বোধহয় আদালতে একটা শুনানি হবে আর কি, যে জাহাজ ফেব্রুয়ারি মাসে চলবে কি চলবে না সেই ব্যাপারে আর কি নির্দেশনা দেবে, 4 তারিখে রায় দেবে আর কি। তো 4 তারিখ পর্যন্ত এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আর কি। এদিকে সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য ঠিক রাখতেই স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। হ্যাঁ, এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান, তাহলে কর্মপরিকল্পনা একরকম। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। পর্যটন খাতকে বাঁচাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শুধু ছবি দেখ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জিকির আজকার আর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর মূল বয়ানের মাধ্যমে শুরু হয় দিনের নানা কার্যক্রম। নানা আলোচনা আর কোরআন হাদিসের দীক্ষার মাধ্যমে দিনী সফরের জন্য নিজেদের প্রস্তুত করছেন অংশগ্রহণকারীরা। ভোরের আলো তখনও ফোটেনি। ফজরের সালাত আদায়ের পরেই শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইজতেমার কর্মসূচি। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে খিত্তায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বীরা। তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব। এই জন্য আমরা হেদায়েতের পথে কীভাবে আসতে পারি, চলতে পারি, এই জন্য আমরা এখানে আসছি। উম্মত হিসাবে ছড়াই দিতে পারি ইনশাল্লাহ, আলিমুল্লাহ থেকে ইনশাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, দিন শিখে ওলামা একরামদের দামি দামি কথা, এরকম অনেক বড় বড় মাওলানারা আসেন, ওনারা অনেক বড় বড় দামি দামি কথা বলেন। ওই দামি দামি কথা দ্বারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই। দুপুরে ইজতেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়। এখন পর্যন্ত ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। এছাড়া আখিরি মোনাজাত চলার সময় ময়দানের আশপাশের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলহামদুলিল্লাহ, পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। যারা বিভ্রান্ত সরাতে চায় তারা বিভ্রান্ত সরাতে পারছে না। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। জোহরের নামাজ আদায়ের পরপরে এখানে কেন্দ্রীয় যে মঞ্চ রয়েছে সেখান থেকে যে বয়ান, সে বয়ান শুরু হয়েছে এবং চলছে, সেটি চলবে আসরের নামাজ পর্যন্ত। আসরের নামাজের বিরতির পরে এখানে যে যৌতুকবিহীন বিয়ের যে আয়োজন সেটি সম্পন্ন হবে এবং বিয়ের যে আয়োজন হবে সেটি পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব এবং এটি চলবে মাগরিব নামাজ পর্যন্ত। মাগরিবের নামাজের পরে আবারও বয়ান শুরু হবে। এরপরে এশার নামাজের পরে পূর্ণ বিশ্রামে চলে যাবেন এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা। আগামীকালকে সকাল 9টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের প্রথম ধাপের যে আয়োজন, সেই আয়োজনটি। আগামীকালকে সকাল 9টায় আখিরি মোনাজাতকে কেন্দ্র করে প্রশাসন সহ এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের সবারই কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং কিছুক্ষণ আগে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে
এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছে যে এখানে যে সমস্ত প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে যে যান চলাচল বন্ধ থাকবে এবং যখনই আখেরি মোনাজাত শেষ হবে, সকাল 9টায় আখেরি মোনাজাত শুরু হবে, আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরেই যান চলাচল শুরু হবে এবং তারপরেই এখানকার যারা অংশ নিয়েছিলেন সেই অংশগ্রহণকারীরা যে যার গন্তব্যে চলে যাবেন এবং তাদের এখান থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যে শিক্ষা তারা নিয়েছেন, সেই শিক্ষা সমাজে বাস্তবায়ন করার জন্য নিজের ব্যক্তি জীবন তো বটেই, পাশাপাশি পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং অন্যান্য ক্ষেত্রে সেটি প্রভাব ফেলার জন্য কিন্তু তারা এখান থেকে চলে যাবেন এবং সেই অনুযায়ী তারা আমল এবং সেই যে দিনী সফর, সেই দিনী সফর করবেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের যে সংকল্পবদ্ধ করছেন যে দিনী সফরের জন্য, যেটিকে তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হয়ে থাকে, সে নির্দিষ্ট মেয়াদে তারা চিল্লা দেবেন এবং সেই চিল্লায় তারা চলে যাবেন। চিল্লায় গিয়ে বিভিন্ন মেয়াদের চিল্লায় গিয়ে এখান থেকে যে শিক্ষা গ্রহণ তারা করলেন কোরআন এবং হাদিস থেকে, ইমান আমলের বয়ান শুনলেন, সেই বয়ান থেকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করার পাশাপাশি মানুষকে ইসলামের যে সুবহান বাণী, সেই সুবহান বাণীর দিকে আহ্বান জানাবেন বলে এই আয়োজকদের পক্ষ থেকে এবং যেখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই মুহূর্তে বয়ান চলছে এবং বয়ান চলবে আসরের নামাজ পর্যন্ত। এছাড়া আমরা দেখেছি যে আজকে মধ্যবর্তী দিন, অর্থাৎ এই যে প্রথম পর্বের যেই প্রথম ধাপ, সেই প্রথম ধাপ আজকে মধ্যবর্তী দিন, আগামীকালকে শেষ হবে আখেরি মোনাজাতের মাধ্যমে। এরপরে আবার একেবারে কোনো রকম বিরতি ছাড়াই অর্থাৎ সোমবার থেকে আবারও শুরু হবে দ্বিতীয় ধাপের আয়োজন, সেটিও 3 দিনের দ্বিতীয় ধাপ হবে, অর্থাৎ 5 ফেব্রুয়ারি পর্যন্ত সেটি অনুষ্ঠিত হবে। এরপরে 8 দিনের বিরতি রয়েছে। এই 8 দিনের বিরতির পরে আবারও দ্বিতীয় পর্বের যে ইজতেমা, সেই দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি। এভাবে কিন্তু বলা যায় যে ইজতেমার যে কার্যক্রম থেমে সেই কার্যক্রম চলছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতির আমরা দেখেছি এখন পর্যন্ত ইজতেমায় 3 জন মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক যে ব্যবস্থাপনা, সেটি নিয়ে কেন্দ্রীয় যে আয়োজক কমিটি রয়েছে, সেই আয়োজক কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তো এই ছিল টঙ্গীর তুরাগতীর থেকে আমার হাতে সবশেষ। বই প্রকাশের আগে বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়ে পুলিশের অনুরোধকে হাস্যকর বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত 2 দিন ব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। সংস্কার কমিটি গঠনের মাধ্যমে তারুণ্যের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা একাডেমি ঠেলে সাজানোর কথাও জানান তিনি। কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগে এবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশে নেই। বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে, ওই 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে, এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। আজ শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। উত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু এইবারের যে অমর 21শে বইমেলা, প্রাণের বইমেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা আজকে প্যাভিলিয়নগুলি আমরা দেখেছি। এখানে যে সোহরাওয়ার্দী উদ্যানে মোট প্রতিষ্ঠান 609টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু অংশ নিচ্ছে আরও 99টি প্রতিষ্ঠান, অর্থাৎ এইখানে কিন্তু 708টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে মেলা শেষ পর্যায়ে প্রস্তুতি, কিন্তু তারপরে এখনও দেখা গেছে যে অনেক কিছুই বাকি রয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে স্টলগুলিতে কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন যেই স্টলের যারা দায়িত্বে আছেন তারা। আমরা আসলে আজকে বিকেলে উদ্বোধনের পরেই কিন্তু আজকে শুরু হবে এই মেলার কার্যক্রম। এখানে আসলে সকাল থেকে কিন্তু যারা পাঠক দর্শনার্থী আছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন সেই উদ্বোধনের আগেই
এবং মেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে দেখেছি যে আসলে নতুন নতুন বই যেগুলি প্রকাশিত হয় সেক্ষেত্রে সেই প্রকাশিত হচ্ছে যাদের সেটা পাঠকদের সাথে সেই বইয়ের পরিচিতি ঘটনার ক্ষেত্রে কিন্তু যেই লেখক আছেন তাদের সাথে একটা আড্ডা এবং পরিচিতি পর্বেরও কিন্তু এখানে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা দেখেছি এখানে যে বইয়ের সংখ্যাও এবং গতবারের তুলনায় এইবার যে প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু বেশি সেটা আমরা দেখেছি। এবং এই যে প্রতিদিন বইমেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে জমে উঠবে, বিভিন্ন এলাকা থেকে এখানে পাঠক দর্শনার্থী সবাই আসবেন এবং লেখকদের সাথে একটা মিলন মেলা ঘটবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আজকের সকাল থেকেই শুরু হয়েছে। এবং বিশেষ করে এই যে ছুটির দিন কিন্তু সকাল 11টা থেকে কিন্তু মেলা শুরু হবে, রাত 9টা পর্যন্ত চলবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। 10ম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয় 6 ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন চান তারা, না হলে 8 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন। আগামী 6 ফেব্রুয়ারি 2025 তারিখের ভিতরে এই বৈষম্যটি নিরসন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণ করবেন। উক্ত সময়ের মধ্যে বৈষম্য নিরসন করা না হলে আগামী 8 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সারা বাংলাদেশের সকল কর্মচারীকে নিয়ে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করা হবে। উক্ত মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করব। এবার বাণিজ্যের সংবাদ। দীর্ঘ 5 বছর পর 3,500 কোটি টাকায় 6টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 850 কোটি টাকায় নিজস্ব অর্থায়নে 2টি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদনও দিয়েছে সংস্থাটি। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার পর 38টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 800 থেকে 850 কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি 66,000 সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় 2,600 কোটি টাকা। 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে 6টি জাহাজে। কমপক্ষে 25 জন করে লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুঠোফোনে কথা বলার ভোগান্তি কমাতে সরকারের কাছে 850 মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। বছরখানেক ধরে পরীক্ষা নিরীক্ষা করে বিটিআরসি বলছে এই তরঙ্গ জিপিকে দিলে তা রবি বাংলা লিংক নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করবে।
প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিতে 700 এবং 800 মেগাহার্টজ ব্যান্ড সবচেয়ে কার্যকরী তরঙ্গ, কারণ এর কাভারেজ ক্ষমতা বেশি। অন্য 3 অপারেটরের তুলনায় গ্রাহক অনুপাতে তরঙ্গ কম গ্রামীণ ফোনের। এ অবস্থায় কল ড্রপ কমানো ও ভয়েস কলের মান বাড়াতে 2023 সালে 850 মেগাহার্টজ ব্যান্ডে 10 মেগাহার্টজ তরঙ্গ চায় প্রতিষ্ঠানটি। তবে এতে নিজেদের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কায় আপত্তি তোলে রবি ও বাংলালিংক, যার প্রেক্ষিতে পরীক্ষা চালায় বিটিআরসি। এতে দেখা যায় জিপি 850 মেগাহার্টজ ব্যান্ড থেকে সঞ্চালন করলে রবি এবং বাংলালিংকের 900 মেগাহার্টজ ব্যান্ডে 10 গুণ সিগন্যাল কমে যাবে। তখন প্রতিটি টাওয়ারে বসাতে হবে ফিল্টার। অপারেটরদের দাবি এতে কমপক্ষে $100 মিলিয়ন ব্যয় হবে। আবার ফিল্টার বসালেও প্রতিটি সাইটের কাভারেজ ক্ষমতা কমে যায় প্রায় 2 থেকে 4%। ধন্যবাদ জানাতে চাই যে প্রুফ অফ কনসেপ্টের টেস্টটা করেছেন ওনারা, ওইটার ফলে কিন্তু ওনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম সেটা সত্যি। আগে বলেছিলাম যে অল্টারনেটিভ স্পেকট্রামগুলো দেখার জন্য, এখন বিটিআরসি অল্টারনেটিভ যে স্পেকট্রাম ব্যান্ডগুলো আছে সেটার জন্য বিটিআরসি এখন কাজ করছে। টাওয়ারে ফিল্টার বসাতে $100 মিলিয়ন বিনিয়োগ নিয়ে একমত নয় জিপি। একটা হয়তো মিসকনসেপশন আছে যে এই ফিল্টারগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই স্পেকট্রামের যে বিশাল মার্কেট ভ্যালু, এটা যদি অ্যাপ্লাই করা যায় তাতে ওনারা যে ফিগারগুলো বলছেন তার ফ্র্যাকশন অফ দ্য কস্টেই এই ডেপ্লয়মেন্টগুলো করা সম্ভব। বর্তমানে বিটিআরসির হাতে 850 মেগাহার্টজ ব্যান্ডে মাত্র 20 মেগাহার্টজ তরঙ্গ রয়েছে, যার মধ্যে 10 মেগাহার্টজ সিটিসেলের। সম্প্রতি লাইসেন্স ও তরঙ্গ ফেরত চেয়েছে সিটিসেল। এমন প্রেক্ষাপটে 850 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। এখন এটা গ্রামীণ ফোনকে দিয়ে দিই আর সত্যি সত্যি যদি পরে সিটিসেল চলে আসে তখন অন্য একটা আর ভিন্ন রকম একটা জটিলতা তৈরি হবে। এই মুহূর্তে আমরা সেই জন্য 850টা না দিয়ে 700 মেগাহার্টসে অকশন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। চলতি বছরই 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিপিএলে মাঠের ক্রিকেট ছাপিয়ে আবারও আলোচনায় স্পট ফিক্সিং। ম্যাচ পাতানোর সন্দেহে দুর্বার রাজশাহীর ক্রিকেটার আনামুল হক বিজয়কে দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহের তীর রংপুর রাইডার্সের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের ওপরও। বিতর্কের 16 কলা পূরণে ফিক্সিং বিতর্কটাই বাকি ছিল ফারুক আহমেদের বিপিএলের, তবে সেটাও পূর্ণতা পাচ্ছে। অভিযোগ ছিল আগেই, এবার সেসব অভিযোগ দুয়ে দুয়ে 4 মিলাচ্ছে। ম্যাচ পাতানোর তদন্তে নাম উঠেছে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক আনামুল হক বিজয়ের। বিসিবির তদন্ত ইউনিট আকুর সে তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বিজয়কে আপাতত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দোষ প্রমাণিত না হলেও বিজয় তাই আপাতত দেশ ছাড়তে পারবেন না। ইমিগ্রেশন ইউনিটকে এ বিষয়ে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে বিজয়কে তাই এখন দেশেই থাকতে হবে। দেশ ছাড়ার নিষেধাজ্ঞায় বিজয়ের সঙ্গে আরও কয়েকজনের নাম থাকার গুঞ্জন রয়েছে। It is totally against whatever they are thinking. So সেটা আমার প্লেয়ার হোক, অন্য টিমের প্লেয়ার হোক না কেন, if someone is doing it wrong, they are most welcome to investigate. বিসিবি বা অ্যান্টি কারাপশন ইউনিটের যদি কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে হয় সেটার জন্য আমরা একমত। শনিবার বিসিবি কর্মকর্তা আর আকুর সদস্যদের সঙ্গে হোম অফ ক্রিকেটে দেখা করবেন কয়েকজন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক আর কিছু গণমাধ্যম কর্মী। সেখানে আলোচনায় থাকবে ফিক্সিং ইস্যু। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং আমবয়ান আর জিকির আসকারে মুখর ইস্তেমা ময়দান। দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির। কাল আখিরি মোনাজাত। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।